প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হলো এবং প্রথম অধিবেশনেই সংসদে ঘটে গেল এক অমানবিক ঘটনা। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাসরি তার আসনেই ব্যাপকভাবে লাঞ্ছিত করা হলো, যেটা সারা বিশ্ব ব্যাপকভাবে তাক লাগিয়ে দিয়েছে। আসুন সরাসরি বিরোধী দল কেন এর প্রতি এতটা চটেছে ও সেখানকার ক্ষমতাসীন দল বিএনপি কেন এই বিষয়টি টেকেল করলো না, তারাও কেন তার সাথে সামঞ্জস্যতা প্রকাশ করেছে। তার মানে কি রাষ্ট্রপতি চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে? এটাই কি তার কোনো আলামত? আসুন সংসদে কি কি ঘটেছিল, কেন হলো এটা, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, 2026 সালের 12ই মার্চ জাতীয় সংসদ ভবনের 4 দেয়ালের ভেতরে আজ যা ঘটল তা কি কেবলই সংসদীয় প্রক্রিয়া, নাকি জুলাই বিপ্লবের লাশের উপর দাঁড়িয়ে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মঞ্চায়ন? খাতা কলমে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত কেন এক রহস্যময় শূন্যতা গ্রাস করল সংসদ কক্ষকে? পর্দার আড়ালে কোন সেই মাস্টারমাইন্ড যিনি অত্যন্ত ধূর্ততার সাথে পাল্টে দিলেন পুরো দাবার ছক? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা যা দেখে খোদ রাজনীতির বোদ্ধাদেরও হিম হওয়ার অবস্থা। আজ আমরা খুঁজব সেই উত্তর, কেন জামায়াত ফিরিয়ে দিল ক্ষমতার স্বাদ, আর কেন ঠিক 30 মিনিটের জন্য থমকে গিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্র। শুনুন এক রক্তহিম করা রাজনৈতিক ইনভেস্টিগেশন। মার্চের তপ্ত রোদে যখন সারা দেশ এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায় ছিল, ঠিক তখনই সংসদ ভবনের করিডোরে দানা বাঁধছিল এক গভীর রহস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নিয়মানুযায়ী এই অধিবেশনেই নির্ধারিত হওয়ার কথা সংসদের অভিভাবক বা স্পিকার এবং তার সহযোদ্ধা ডেপুটি স্পিকার। সরকার পক্ষ থেকে বারবার বাতাসে সরিয়ে দেওয়া হচ্ছিল এক উদারতার বার্তা। তারা বলছিল তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী, তাই তারা বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে দেখতে চায়। কিন্তু রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক বিশ্লেষকদের মনে তখন একটাই প্রশ্ন, এই উদারতা কি সত্যিই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি বিরোধী দলকে গৃহপালিত করার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র? সংসদ কক্ষে যখন অধিবেশন শুরু হলো তখন দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করা হলে তা গৃহীত হয়, কিন্তু গোল বাঁধল ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। যে পদের জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল সেখানে দেখা গেল খোদ সরকারি দলের নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে মনোনীত করা হয়েছে। কেন? কারণ হিসেবে বলা হলো বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব করা হয়নি, কিন্তু এই নাম প্রস্তাব না করার পেছনে লুকিয়ে আছে এক হিমশীতল সত্য। 12ই মার্চের সেই উত্তপ্ত অধিবেশনে বিরোধী দল কেন নাম প্রস্তাব করল না তার পেছনের সত্যটি আসলে আরও গভীর। এর আগের দিনই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছিলেন তারা কোনো খণ্ডিত অধিকার বা পিস মিল সুবিধা চান না। তাদের দাবি একটাই, ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ছাত্র জনতার রক্তের উপর ভিত্তি করে তৈরি সেই সনদে স্পষ্ট ছিল যে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের অধিকার। জামায়াত মনে করছে সরকার কেবল একটি পদের টোপ দিয়ে জুলাই সনদের মূল দাবিগুলো থেকে তাদের বিচ্যুত করতে চাইছে। এই অনার অবস্থানের কারণেই তারা পদটি প্রত্যাখ্যান করে, যা ছিল এক শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ।
কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার কেন এই ঝুঁকি নিল? কেন তারা বিরোধী দলকে বাইরে রেখে নিজেদের লোককেই ডেপুটি স্পিকার বানালো? এর পেছনে কাজ করছে এক সূক্ষ্ম ভূ রাজনৈতিক সমীকরণ। তারেক রহমান আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছেন যে তার সরকার এককভাবে রাষ্ট্র পরিচালনায় সক্ষম এবং তিনি কোনো নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠীর উপর নির্ভরশীল নন। এছাড়া জামায়াত এই পদে থাকলে সরকারের অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তে তাদের হস্তক্ষেপের সুযোগ থাকত, যে বিএনপি এড়াতে চেয়েছে। এটি ছিল এক নিখুঁত পর্দার আড়ালের কৌশল। অধিবেশনের মাঝপথে হঠাৎ 30 মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এই রহস্যময় সময়ে সরকারের উচ্চ পর্যায় থেকে জামায়াতের সাথে শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টা চললেও ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদের প্রশ্নে এক চুলও নড়েননি। শেষ পর্যন্ত ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করে সরকার এক ঢিলে 2 পাখি মারল। সংসদের নিয়ন্ত্রণও নিজেদের হাতে রাখল, আবার জামায়াতকে সুযোগ দিয়েও তারা নেয়নি এমন এক তকমা দেওয়ার পথ তৈরি করল। তবে দিনের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটল তখন, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় হল। জুলাই বিপ্লবের খুনিদের পরোক্ষ সহযোগী হিসেবে পরিচিত এই রাষ্ট্রপতির ভাষণ বিরোধী দল একযোগে বয়কট করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেল। এটি ছিল বঙ্গভবনের বিতর্কিত বাসিন্দার বিরুদ্ধে এক চূড়ান্ত অনাস্থা। আওয়ামী ফ্যাসিবাদের দোষর হিসেবে তার অতীত এবং জুলাই গণহত্যার সময় তার রহস্যময় নীরবতা তাকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে অযোগ্য করে তুলেছে। বিদেশে অর্থ পাচার এবং নাগরিকত্বের গুরুতর অভিযোগ তুলে তাকে অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করার দাবি এখন রাজপথ পেরিয়ে সংসদে আছড়ে পড়েছে। জামায়াতের এই আপোষহীন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবে সংসদে লাঞ্ছিত করেছে বিরোধী দল জোট জামাতে ইসলামী ও এনসিপি, এটা কি আসলে অন্যায় হয়েছে নাকি ন্যায় হয়েছে নাকি কঠোর একটি প্রতিবাদ হয়েছে? পবিত্র সংসদে অপবিত্র ব্যক্তির বক্তব্যকে প্রত্যাখ্যান করা, এটা আপনার চোখে কতটা শোভনীয় নাকি অন্যায়? আপনারা একটু বিস্তারিত কমেন্টে জানান। আসুন আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো যে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিদায় ঘন্টা কত দ্রুত সময়ে হতে যাচ্ছে। এই যে দেখেন, চুপ্পু জাইমা রহমানকে 2 বার সালাম দেয়, দেখিছেন? দেখেন, ভাগ্য ভালো জাইমা রহমান মেয়ের বয়সী, তাই 2 বার সালাম দিয়া থেমে গেছে চুপ্পু। উঠি যদি জোবায়দা রহমান গেলহিনী না, আমি শিওর ও 2 বার সালাম দিয়া থামতো না, ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়া ফেলতো। হাসিনার পদধূলি নিতে পারে না, এই জন্য ওর মনে দুঃখ ছিল, সব ধুইয়া যাইতো। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। দেখেছেন তো, রাজা নবকৃষ্ণের দরবারে থাকতো গোপাল ভাঁড়। আমাদের প্রাইম মিনিস্টারদের এক একটা জোকার প্রেসিডেন্ট থাকে, আমাদের প্রাইম মিনিস্টারদের জোকার থাকে বঙ্গভবনে, একটা প্রাইম মিনিস্টারের একটা জোকার থাকে। ওই যে হাসিনার এক প্রেসিডেন্ট ছিল না, নামিয়েছিল জোকার হামিদ, তার কাজ ছিল পাবলিক হাসানো। আর তারেক রহমান পাইছে জোকার রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কইতে কইতে এখন ফেনা তোলে। দেখেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। দেখেছেন আগে কি কইতে জানেন? মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিতেছে জিয়া। শুনেন, কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। শুনেছেন? আবার দেখেন, কয় পলিটিক্সের নাকি 12টা বাজাইছিল জিয়া। শুনেন, এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে, এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। শুনেছেন কতখানি মেরুদণ্ডহীন একটা মানুষ এই লোকটা? আমাদের সাংবিধানিক প্রধান। এই লোকের হাতে শপথ পাঠ করেছিল প্রফেসর ইউনূস। 5ই আগস্ট ওর পাছায় লাঠি দিয়া বঙ্গভবন দিয়ে খেদাইতে হইতো। এই জিন্দা লাশটাকে আমরা এখনো টেনে নিয়ে বেড়াইতেছি। এ আবার গিয়া আমাদের সংসদে বক্তৃতা দিবে প্রথম অধিবেশনে।
আবার সেই বক্তৃতায় ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা দিবে এমপিরা। হে খোদা, দরবেশ বানায় দাও। আমন্ত্রিত অতিথিবৃন্দ, দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।